মহাকাশে ভারতীয় নাগরিকদের পাঠানো হবে, তবে এর নাম গগনযানী কেন রাখা হয়েছে? গগনযান এটি একটি সংস্কৃত শব্দ, যাতে গগনের অর্থ মহাকাশ বা সেলেস্টিয়ন, আর যান মানে মহাকাশে পাঠানো যান। তো কবে যাচ্ছি আমরা মহাকাশ যাত্রায়? তবে এখনো ডেট ডিসাইড করা হয়নি। তবে 2024 সালের সেকেন্ড কোয়ার্টারে একটি যাত্রী ছাড়া টেস্ট ফ্লাইট ইসরো অ্যানাউন্স করেছে, আর এর রেজাল্ট অনুযায়ী 2025-এ আমরা গগনযান মিশন লঞ্চ করব। ডেট জানতে পারলে অবশ্যই বলবো। আসলে মহাকাশে আমরা কোথায় যাব, চাঁদে যাব নাকি অন্য কোথাও যাব? তো গগনযান পৃথিবীর 400 কিমি ওপরে লো আর্থ অরবিটে পৃথিবীর চক্কর কাটবে, 3 দিন মহাকাশে থাকবে, প্রয়োজনীয় এক্সপেরিমেন্ট করবে, আর আবার পৃথিবীতে ফিরে আসবে। আসলে এই মিশন লঞ্চ করে আমাদের কি লাভ হবে? বড়সড় খরচার পর্চা তো অবশ্যই হবে। তো এত খরচা করে লাভ কি? দেখুন, ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে যখন স্পেস রেস শুরু হয়েছে, আমেরিকা একা এমন দেশ যে নিজের নাগরিককে চাঁদের মাটিতে নামিয়েছিল। হ্যাঁ, এটাই সত্য, আমেরিকা ছাড়া দুনিয়াতে কোনো দেশ নেই যার নাগরিক চাঁদের মাটিতে পা রেখেছে। এমনকি রাশিয়াও পারেনি, আমেরিকা একাই। তবে ভারতের স্পেস প্রোগ্রাম আজকের তারিখের বাজেট অনুযায়ী নাসার কাছাকাছি না হোক, কিন্তু যোগ্যতা এবং প্রাপ্তি জটিল স্পেস মিশন অনুযায়ী নাসাকে টক্কর দিচ্ছে। ভারতও চাই যে আমাদের দেশের পতাকা চাঁদের মাটিতে উড়ুক। এবার জানা যাক এর ফলে আমাদের লাভ কি হবে। তো সবার প্রথমে টাকার ব্যাপারে বলি। দেখুন, এই দুনিয়া ওই জিনিসকে বিশ্বাস করে যে নিজেকে প্রমাণ করেছে। যখন নাসা আমেরিকার নাগরিকদের চাঁদের মাটিতে নামিয়েছিল, তখন পুরো দুনিয়া নাসাকে বিশ্বাস করেছিল। আর নাসা ফান্ডিং পেতে থাকে, প্রাইভেট সেক্টর থেকে ফান্ডিং পেতে থাকে, যাতে নাসা আরো এক্সপেরিমেন্ট করতে পারে আর পুরো দুনিয়া থেকে টাকা মেলে। যদি আমরা সফল হয়ে যাই, মানে অবশ্যই হব, তাই ইসরোর প্রতি পুরো দুনিয়ার বিশ্বাস বেড়ে যাবে। আর তাছাড়াও আমরা কম খরচে কাজ করি, এর ফলে চাকরি বাড়বে, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে ভারতের কদর বেড়ে যাবে, ভারতের বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের, এখানকার ডাক্তারদেরও পুরো দুনিয়াতে ডিমান্ড বেড়ে যাবে। আমাদের শিক্ষার দিকে দুনিয়ার বিশ্বাস আরো মজবুত হবে, চাকরি বাড়বে, ভারতের সফট পাওয়ার বাড়বে, আর পুরো দুনিয়া থেকে টাকার ইনফ্লো হবে, নতুন নতুন প্রাইভেট সেক্টর হবে, আর তার ফলে চাকরি বাড়বে, সবার লাভ হবে। দ্বিতীয় লাভ, মহাকাশে আমাদের মজবুতি বাড়বে, আমাদের দেশের সুরক্ষার জন্য নতুন নতুন টেকনোলজির বিকাশ হবে। আমাদের দেশের কোনো শত্রু আমাদেরকে দেখার আগে 100 বার ভাববে। 1 মিনিট, গগনযান মিশন কি এমনি চালু হয়ে গেল? মানে একদিন ইসরো উঠলো এবং প্রেস কনফারেন্সে এসে বললো আমরা মহাকাশে যাব। দেখে তো এমন মনে হয় না যে ইসরো এভাবে কাজ করে। কিন্তু হঠাৎ গগনযান কি করে? মানে এর কি কোনো ইতিহাস আছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কাহিনী শুরু হয়েছিল 2006 সালে। ইসরো এমন এক অরবিটাল ভেহিকেলে কাজ করা শুরু করেছিল যেটি মানুষকে মহাকাশে নিয়ে যাবে, কেননা রকেট ও স্যাটেলাইট পাঠিয়ে পাঠিয়ে নিজেদের প্রতি বিশ্বাস বেড়ে গিয়েছিল। এবার ইসরো মানুষদের পাঠানোর ব্যাপারে ভাবলো। 2007-এ প্রজেক্ট অ্যাকসেপ্ট হলো, ভারত সরকার এটিকে স্বীকার করে নিল আর 10,000 কোটি টাকার ফান্ডিং অ্যানাউন্স করে দিল। কিন্তু এই টাকা কি পেয়েছিল? পায়নি, এমনটাই হয়। ইসরো ভারত সরকারের কাছে চক্কর লাগাতে থাকে, মানে 2009, 2010, 2011, 2012 ইসরো ভারত সরকারের কাছ থেকে ফান্ডিং এর জন্য বলতে থাকে। পেপারে হেডলাইনের জন্য সরকার প্রজেক্ট তো অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু টাকা না পেয়ে ইসরো 2013 সালে নিজেদের প্রায়োরিটি লিস্ট থেকে প্রজেক্টটি বাতিল করে দিল আর বলে দিল এমন কোনো প্রজেক্ট নেই যাতে মানুষকে মহাকাশে পাঠানো হবে, ইসরোর প্রায়োরিটি লিস্টে নেই। তারপর এলো 2014 সাল, ফান্ডিং রিকনসিডার হলো, ইসরোকে এই প্রজেক্টে কাজ করার আদেশ দেওয়া হলো, টাকাও রিলিজ করা হলো, আর ইসরো নিজের স্পিডে কাজ শুরু করলো। তারপর এলো 2014 সাল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণের সময় অ্যানাউন্স করে দিলেন। তারপর তাড়াতাড়ি এর কাজ শুরু হয়, যার রেজাল্ট আজ আপনাদের সামনে। এবার আপনি হয়তো ভাবছেন যে এই 4 জন টিমের মধ্যে মহিলা নেই কেন? ভারত সরকার বলে যে সমস্ত জায়গায় মহিলারা সুযোগ পাবে। তো বন্ধুরা, এর পেছনেও কিছু কারণ রয়েছে। দেখুন, পুরো দুনিয়াতে যেসব জায়গায় মহাকাশচারীদের সিলেক্ট করা হয় সেগুলি টেস্ট পাইলটের একটি গ্রুপ থেকে হয়। তো এবার শুনুন অবাক করা তথ্য, ভারতের কাছে একটিও সিঙ্গেল মহিলা টেস্ট পাইলট নেই। টেস্ট পাইলট হাইলি স্কিল এভিয়েটর, যারা খারাপ সময়েও নিজেদেরকে রক্ষা করতে পারে। একজন টেস্ট পাইলট একটি এয়ারক্রাফটের ফ্লাইং টেস্ট প্রোগ্রামকে প্ল্যান করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে, গাইড করতে পারে। এরা স্পেস ভেহিকেল আর এর মধ্যে যুক্ত সিস্টেমও বুঝতে পারে। এরা ফাইটার প্লেন মেইনটেন্স ডেভেলপমেন্টের জন্য দায়িত্ববান ব্যক্তি হয়ে থাকে। এদের কাছে এরো স্পেস ভেহিকেল আর ফাইটার প্লেনের প্রতি নলেজ থাকে। এরা বিভিন্ন ধরনের এয়ারক্রাফট ওড়াতে পারে, কমসে কম 6 ধরনের ফাইটার প্লেন ওড়াতে পারে। আর ডিসেম্বর 2023-এর ডাটা অনুযায়ী ভারতের কাছে প্রায় 20 জন ফাইটার পাইলট রয়েছে, কিন্তু ওদের মধ্যে একজনও টেস্ট পাইলট নয়। কেননা এই মিশনের জন্য টেস্ট পাইলটের প্রয়োজন, এই জন্য কোনো মহিলা এর মধ্যে যুক্ত নেই। কিন্তু এই 4 জনকে কিভাবে বাছা হলো? কোনো প্রসেস বা ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে। ইসরো এদেরকে কিভাবে বেছে নিল? সময়টি ছিল 2019। এয়ারফোর্সের পাইলটরা এই খবরটি পেয়েছিল যে গগনযান মিশনের জন্য টেস্ট পাইলট বাছাই করা হবে। তাই ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিকেল, যেটি ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে আসে, 100 জনেরও বেশি এয়ারফোর্স পাইলটের মধ্যে 12 জন মানুষকে বাছাই করা হয়। এই 12 জন মানুষের মেডিকেল, সাইকোলজিক্যাল, অ্যারোমেডিক্যাল এরকম টেস্ট হয়। সমস্ত টেস্ট করার পর ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন 12 জনের মধ্যে 4 জনকে বাছাই করে, যারা ট্রেনিং এর জন্য রাশিয়াতে যায়। এবার কোন কোন টেস্ট হয়েছে বা সেই টেস্টে কি করতে হয়েছে, তবে এই বিষয়টি পাবলিক করা হয়নি। আর আমার মত অনুযায়ী ঠিকই করেছে, টেস্টগুলি বলাও ঠিক নয়। এবার এই 4 জনের ট্রেনিং হয়েছে রাশিয়াতে, যা ফেব্রুয়ারি 2020 থেকে মার্চ 2021 পর্যন্ত চলেছে। আর এই ট্রেনিংগুলি হয়েছে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে। তাই রাশিয়ার মানুষেরা মহাকাশচারীদের কসমোনট বলে। আর রাশিয়াতে যে ট্রেনিং হয়েছে তা হলো সার্ভাইভাল ট্রেনিং। এই ট্রেনিং অনুযায়ী ল্যান্ড করার সময় এর মডিউল বরফে পড়ে যায়, জলে পড়ে যায় কিংবা মরুভূমিতে পড়ে যায়। এই পরিস্থিতিতে কিভাবে সার্ভাইভ করতে হয় তার ট্রেনিং হয়। আর হ্যাঁ, যদি পাহাড়ে পড়ে যায় তাহলে কিভাবে সার্ভাইভ করতে হয় এইসব শেখানো হয়। দ্বিতীয় জিনিস, মাইক্রোগ্র্যাভিটিতে নিজের শরীর কিভাবে কন্ট্রোল করতে হবে, মানে কিভাবে উঠতে হয়, এইসব ট্রেনিং হয়। আর
13 মাস ট্রেনিং করার পর যখন ভারতে আসে তখন এদের আরো ট্রেনিং হয়। এরপর তারা যায় হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার বেঙ্গালুরু, যেখানে এদের ইঞ্জিনিয়ারিং, ডিজাইন অফ স্পেস ভেহিকল, প্রোপালশন সিস্টেম, অ্যারোডাইনামিক আর বেসিক অফ রকেট অ্যান্ড স্পেস ক্রাফট এর ব্যাপারে বলা হয়। ইসরো এদেরকে কোন রকেট দিয়ে পাঠাচ্ছে বন্ধুরা? ইসরো এদেরকে LBM-3 রকেট দিয়ে পাঠাচ্ছে, মানে লঞ্চ ভেহিকল মার্ক 3, যেটি দিয়ে আজ পর্যন্ত 7টি স্পেস ফ্লাইট পূরণ করা হয়েছে, যার মধ্যে একটিও ফেল হয়নি। তাছাড়া ইসরোর রেকর্ড অনেক ভালো। LBM-3 রকেট একটি হেভি লিফটার, মানে ভারী ওজনকেও স্পেসে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর এটি 3টি স্টেজের রকেট, মানে লিকুইড, সলিড আর ক্রায়োজেনিক 3টি অবস্থায় এর মধ্যে রয়েছে। তাছাড়াও আমরা তো শুনেছি ইসরো একটি রোবট তৈরি করেছে যেটি মহাকাশে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। মানে ভারত একটি রোবট বানিয়েছে যার নাম ভিওমিত্রা। আসলে যখন টেস্ট ফ্লাইট হবে, মানে গগনযানের টেস্ট ফ্লাইট এবছরই যেটি হবে, মানে 2024-এ এই রোবটটি তার অংশ হবে। এরপর জানা যাক কোন কোন কোম্পানি এই মিশনে যুক্ত রয়েছে। তো বন্ধুরা, যত বাজেট ছিল, মানে অফিসিয়াল নম্বর 9023 কোটি, এই পুরো টাকা সেই কোম্পানির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই মিশনে যুক্ত রয়েছে ইন্ডিয়ান আর্ম ফোর্স, DRDO, ইন্ডিয়ান মেরিটাইম এজেন্সি, ইন্ডিয়ান মেটালজিক্যাল ডিপার্টমেন্ট, CSIR ল্যাব, একাডেমিক ইনস্টিটিউট আর কিছু প্রাইভেট ইন্ডাস্ট্রি পার্টনার্স। এবার জানা যাক যখন আমাদের মহাকাশযান মহাকাশে যাবে তখন কি হবে। যেই রকেটে বসে মহাকাশচারীরা উপরে যাবে তার টপে ক্রু এসকেপ সিস্টেম লাগানো থাকে। এটির কাজ হলো যদি কোনো কারণে মিশন চলাকালীন মিশন বন্ধ করতে হয়, তাহলে মহাকাশচারীদের বাঁচানোর জন্য এই ক্রু এসকেপ সিস্টেম ব্যবহার করা হয়, মানে এমার্জেন্সি এক্সিট রাস্তা। তার নিচে আছে অরবিটাল মডিউল। এটি হলো ওই জিনিস যেটি পৃথিবীকে চক্কর কাটবে, 3 দিন ঘুরবে। আর এটি একটি স্পেশালাইজড চেম্বার যার ভেতরে মহাকাশচারীরা এক্সপেরিমেন্ট করবে। যার ট্রেনিং পৃথিবীতে দেওয়া হয়েছে, এর ভেতরে বসেই তারা স্পেস ভ্রমণ করবে। এটিকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ক্রু মডিউল আর একটি হলো সার্ভিস মডিউল। ক্রু মডিউলে বসে মহাকাশচারীরা কাজ করবে, আর যে সার্ভিস মডিউলটি রয়েছে সেটি ক্রু মডিউলটিকে অপারেট করতে সাহায্য করবে। যেমন থার্মাল সিস্টেম রয়েছে, প্রপালশন সিস্টেম, পাওয়ার সিস্টেম, সমস্ত কিছু সার্ভিস মডিউলে লাগানো হয়েছে। ইসরো প্রায় সমস্ত টেস্ট করেছে, ড্রপ টেস্টও করেছে, সেফটি চেকও করা হয়েছে। এবার শেষ প্রস্তুতি চলছে। তাছাড়াও আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি, মানে ইসরো এমন কিছু করুক যা অন্য দেশ শুধু স্বপ্নই দেখছে। ইসরো কারোর চেয়ে কম কিছু নয়, কিন্তু এত দেরি কেন হয়ে গেল? আসলে ইসরো কখনোই প্রয়োজনীয় ফান্ডিং পায়নি। যদি পেয়ে যেত তাহলে এই কাজ আগেই হয়ে যেত। তবে যদি ইসরো পরিমাণ মতো অর্থ পেয়ে যায় তাহলে ইসরোর সামনে কেউ টিকতে পারবে না। টাকার প্রবলেমের জন্য ইসরোর অনেক মিশন ডিলেও হয়ে গিয়েছে, ক্যান্সেলও হয়ে গিয়েছে। আর ইসরো এমন একটি জিনিস যেটি আমাদেরকে ভারতীয় হওয়ার গর্ব করায়। তাই বারবার এটা বলতে বাধ্য হই, জয় হিন্দ, জয় ভারত। সবাই কমেন্টে একবার অবশ্যই লিখবে জয় ইন্ডিয়ান ইসরো।